আসসালামু আলাইকুম। হ্যাঁ, বিষয় হচ্ছে যে বর্তমান যে বাস্তবতা, এই বাস্তবতায় আসলে ঐক্যের কোনো বিকল্প নেই। আহ, কিছুদিন ধরেই যে অরাজকতা তৈরি হচ্ছে দেশের ভিতরে, তো এই অরাজকতা এমন একটা পর্যায়ে পৌঁছায় গেল যে ইন্ডিয়া আমাদের প্রতি বিরূপ আচরণ, আর পরিস্থিতি চরম জটিল, গুমোট রাজনীতি, চারপাশে অরাজকতা, সংখ্যা জনমনে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব মিলায়ে পরিস্থিতি খুবই ঘোলাটে। এরকম অবস্থায় আসলে কি করা উচিত? তো এরকম বাস্তবতায় আমাদের উচিত যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে সমস্ত স্টেক হোল্ডার আছেন, সেই সমস্ত স্টেক হোল্ডারের সাথে বসে একটা ঐক্যমত্যের ভিত্তিতে দেশকে পরিচালিত করতে হবে। তো বাংলায় একটা কথা আছে, দশে মিলে করে কাজ, হারে জিতে নাহি লাজ। এখন আমাদের এই নীতিতে আসতে হবে, কারণ এই যে ডাইনে চাপ, বামে চাপ, উপরে চাপ, নিচে চাপ, এক কথায় সর্বদিকে চাপ। তো এই চাপ মোকাবেলা করতে হলে একার পক্ষে সম্ভব নয়। তো এমন বাস্তবতায় বাংলাদেশের দুইটা বৃহত্তম দল ছিল, একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি। আওয়ামী লীগ সরকারের কথা নাই বলি, এখন যেহেতু আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এই দেশে বর্তমানে থাকলেও তারা এখন গা ঢাকা দিয়ে আছে, তারা কোনো প্রোগ্রামে আসবে না, তাদেরকে ইনভাইট করলেও তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। তো এমন বাস্তবতায় বাংলাদেশের আরেকটা বৃহত্তম দল, সেটা হচ্ছে বিএনপি। তো আমি বিএনপির আসলে এই মুহূর্তে কী করণীয় এই বিষয়ে কিছু কথা না বললেই নয়। তো পরিস্থিতি যখন ঘোলাটে, এমন বাস্তবতায় বিএনপির উচিত নির্বাচনের জন্য সরকারকে কোনো ধরনের চাপ না দেয়া। কারণ সরকারকে যদি চাপ দেয়া হয়, সরকার যদি হঠাৎ করে নির্বাচন দিয়ে দিল, তাহলে কি হলো? কোনো সংস্কার হলো না, কোনো পরিবর্তন হলো না। বিএনপি ক্ষমতায় চলে আসলো, আর 1 মাস, 2 মাস, 3 মাস পর আবার বিএনপির পতন ঘটলো। তাহলে কি হলো? তো আমার মনে হয় যতটা প্রয়োজন সংস্কার করে তারপরে এই সরকারকে চাপ দেওয়া উচিত, তাহলে বিএনপির জন্য ভালো, দেশের জন্যও সেটা মঙ্গলজনক হবে। আর অন্তর্বর্তীকালীন সরকারের উচিত যত দ্রুত সম্ভব সুষ্ঠু ভোটের ব্যবস্থা করা, যেন এই ইস্যুতে বাড়তি চাপ সৃষ্টি তো দূরের কথা, কোনো কথা বলার সুযোগই না থাকে। বা এমন একটা পরিবেশ তৈরি করতে হবে সবার সাথে ঐক্যমত্যের ভিত্তিতে, তাহলে যেন কোনো দলই এই বিষয়ে কোনো কথা বলার সুযোগই না থাকে। সেই ক্ষেত্রে সকল দলের সাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে ডিসিশন নিলে তাহলে কারোর কোনো এখানে বিক্ষোভ অথবা ক্ষোভ থাকবে না। কারণ বেশ কিছু রাজনৈতিক দলের যারা বিভিন্ন উচ্চ পর্যায়ের নেতা আছেন, তাদের মুখ থেকে অনেক সময় শোনা যায় যে ইউনূস সাহেব তো আমাদের ডাকেন না। তো এই যে ক্ষোভ, এই ক্ষোভটা দূরীভূত করতে যদি সবার সাথে বসে এই কাজটা করা হয়, তাহলে আমার মনে হয় এই সমস্যাটা অনেকাংশে সমাধান হয়ে যাবে এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা ইউনূস সাহেবকে ভালো পরামর্শ দেবেন। ইতিমধ্যে অনেকেই ভালো পরামর্শ দিয়ে যাচ্ছেন, তবে একটা কথা শুনতে পায় যে ইউনূস সাহেব নাকি কারো কথা শোনেন না, উনি ওনার নিজের নীতিতে বা নিজের কথায় অটুট থাকেন। তো আমার মনে হয় এই জিনিসটা যদি উনি করে থাকেন, আমার মনে হয় এই জিনিসটা না করে সবার কথা শুনে সবার কথা বুঝে একটা ডিসিশন নেওয়া উচিত। তো
আমার মনে হয় যে এই দুইটা পক্ষ, যেমন অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন স্টেক হোল্ডার ও রাজনীতিবিদ যারা আছেন, এই যে তাদেরকে আমি যদি এক পক্ষ ধরি আর অন্তর্বর্তীকালীন সরকারকে যদি আমি আর একটা পক্ষ ধরি, তাহলে এই দুই পক্ষ যদি একটা অবস্থানে আসে তাহলে এটা আমাদের দেশের জন্য মঙ্গল। আর এই এবং এই যে বর্তমান যে বিরাজমান যে সংকট, এই সংকট অনেকাংশেই কেটে যাবে আমি মনে করি, এবং এই যে অস্থির রাজনীতি অনেকাংশেই স্থিতিশীল হবে। আমাদের সাধারণ জনগণ যারা আছে এদের উদ্বেগ উৎকণ্ঠা যা আছে এগুলোও কেটে যাবে। তা না হলে অন্তর্বর্তীকালীন সরকার আর বিএনপি সহ সমমনা অন্যান্য রাজনৈতিক দলকে একদিন ভীষণভাবে পস্তাতে হবে। তো যেটার খেসারত ওনারা দীর্ঘদিন ধরে দিয়ে আসছে। তো আমি মনে করি যে যা পস্তানো হয়ে গেছে, নতুন করে আর পস্তানোর কিছু নাই। তাই আমাদেরকে এখন দেখে শুনে বুঝে পথ পাড়ি দিতে হবে। তো দীর্ঘমেয়াদে এই চড়া মূল্য গুনতে হবে আমাদের সাধারণ মানুষকে, যেটা আমরা দীর্ঘদিন ধরে দিয়ে আসছি। সরকার ইতিমধ্যে বলেছে যে রাষ্ট্রের জরুরি সংস্কার কাজ শেষ করার পরেই অথবা শেষ করেই নির্বাচন দেয়া হবে। কিন্তু সংস্কার আর হচ্ছে সংস্কার আর যেটা আমরা কি বলি, সংস্কার আর জরুরি দুটাই আপেক্ষিক শব্দ। তাছাড়া জরুরি সংস্কার কোনগুলো, এই বিষয়গুলো আমাদের আইডেন্টিফাই করা জরুরি। তো এই আইডেন্টিফাইগুলো কারা করবে? এই আইডেন্টিফাইগুলো করতে হবে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে এবং যারা এই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, সাধারণ জনতা ছাত্র যারা ছিল, সবার সাথে বসে কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। তো এখন বোঝা গেল কাজ করতে হবে, তাহলে সেসব সংস্কার কাজ শেষ করতে কতদিন সময় লাগবে? আমার মনে হয় এইগুলোর একটা রোড ম্যাপ তৈরি করে দিলে সবচেয়ে ভালো হয়, যে আমাদের এই সংস্কার করতে হবে এবং এই সংস্কার করতে গিয়ে আমাদের এতটুকু সময় লাগে। কিন্তু এই বিষয়টার এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা জানা যাচ্ছে না। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দল বলে যাচ্ছে, বিএনপি সহ, যে ভোট দিতে হবে যৌক্তিক সময়ের মধ্যে। তাহলে যৌক্তিক সময়টু আপেক্ষিকতার আবরণে মোড়ানো রয়েছে। তাহলে আমাদের এখন সেই সময়টা কত, এটারও একটা রোডম্যাপ তৈরি করে দিতে হবে। সেটা হতে পারে 5 মাস, সেটা হতে পারে 10 মাস, সেটা হতে পারে 1 বছর। তাহলে একটা নির্দিষ্ট রোডম্যাপ থাকলে সেই অনুযায়ী আমাদের সংস্কার কাজও চলতে থাকলো, নির্বাচনী কাজ সেটাও চলতে থাকলো। তো এখন দেখা যাচ্ছে যে সরকার, কারণ এটা যদি যৌক্তিক না হয়, মানে যে আমরা যে সংস্কারের যে বিষয়টা, এটা যদি যৌক্তিক এবং যে সময়, এই বিষয়টা যদি যৌক্তিকতা না থাকে, কারণ বিএনপির কাছে যা যৌক্তিক সরকারের কাছে তা যৌক্তিক নাও হতে পারে। অর্থাৎ দুই পক্ষের কথাবার্তায় এক ধরনের অস্পষ্টতা রয়েছে। তো এই অস্পষ্ট মাঝখানের যে গ্যাপটা, এই গ্যাপটা শুধুমাত্র আলোচনার মাধ্যমেই সম্ভব সমাধান করা। তো এক্ষেত্রে সরকারের ভূমিকা সবচেয়ে বেশি, কারণ অন্তর্বর্তীকালীন সরকার সাধারণ মানুষের আস্থা অর্জনের মাধ্যমে আসছে এবং সেই আস্থাটা তাদেরকে টিকায় রাখতে হবে। সবার মধ্যে এই বিশ্বাস থাকতে হবে যে এই জরুরি সংস্কার শেষ করে দ্রুত ভোটের ব্যবস্থা করবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার। তো এখন বিষয় হচ্ছে যে সরকারের একার পক্ষে তো আর সম্ভব না সেটা করা। তো এই উপলব্ধিতে এটি আসতে হবে যে দেশের বৃহত্তম কল্যাণের জন্যই নির্বাচন কিছুটা দেরিতে হচ্ছে। যেটা আমি আগেই বললাম যে হুট করে নির্বাচন দিয়ে দিলে সেই আওয়ামী লীগ গভর্নমেন্ট যেই ভিত্তির উপর দাঁড়িয়েছিল, ওই ভিত্তির উপরে যদি আবার বিএনপি অথবা অন্যান্য যারা আছে তারা এসে যদি বসে, তাহলে ফলাফল কিছুই হবে না। কারণ কাঠামো ঠিকই আছে, শুধু মানুষ পরিবর্তন হবে, তাহলে কিছুই হবে না।
সেটা যেই লাউ সেই কদু, এরকম একটা ব্যাপার হবে। তো আমাদের এটা উপলব্ধি করতে হবে যে দেশের বৃহত্তর কল্যাণের স্বার্থেই নির্বাচন কিছুটা দেরিতে হচ্ছে বা হবে। ক্ষমতা নয়, সাম্য, সুন্দর ও মানবিক বাংলাদেশ গঠনই হবে এই সরকারের মূল লক্ষ্য। কিন্তু 3 মাসেরও বেশি সময়ে অন্তর্বর্তী সরকার কি জনগণের আস্থা অর্জন করতে পেরেছে? এটা আমাদের সাধারণ মানুষ থেকে সবারই প্রশ্ন। আমার মনে হয় সেটা পারেনি। বরং সরকারের পক্ষ থেকে দেয়া নানা ধরনের বক্তব্য তথা তাদের সামগ্রিক অবস্থানের কারণেই মানুষের মধ্যে অনাস্থা, অবিশ্বাস সৃষ্টি হয়েছে। এই অবস্থা পরিবর্তনে সকলকে উদ্যোগী হতে হবে, আস্থা ফেরাতে হবে জনমনে। তো এখন মাঠে ঘাটে, গ্রামে গঞ্জে, চায়ের আড্ডায়, ব্যক্তিগত আলাপচারিতায় মানুষের মুখে প্রায়ই শোনা যায় দেশে শিগগিরই নির্বাচন হবে না। কেউ ক্ষমতায় গেলে কি সহজে ক্ষমতা ছাড়ে? ডক্টর ইউনূস সাহেব 4 বছর না কয় বছর থাকবেন, সময় হলে টের পাবেন। বেশি ঝামেলা হলে সেনাবাহিনী ডাকবেন, তাও ক্ষমতা ছাড়বেন না তারা। তো এই ধরনের চায়ের আড্ডায় বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে, এমন আরও অনেক কথাবার্তা। সব মিলাই এক ধরনের নেতিবাচক বার্তা আছে জনমনে এই সরকারের বিরুদ্ধে। তো এই বাস্তবতায় সরকার নিশ্চয় তাদের অবস্থান আরও পরিষ্কার করবে বলে আমি মনে করি। এমন পরিস্থিতিতে বিএনপিকেও কিছুটা কৌশলী ও সতর্ক থাকতে হবে। কারণ বৃহত্তর দল তারাই, তারা হাল ছেড়ে দিলে হবে না। কারণ আমরা তো জানি যে দেশের 2টা বৃহত্তম দল, যেহেতু আওয়ামী লীগ বর্তমানে মাঠে নেই, মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ নেই, বিএনপি একাই রাজত্ব করবে। তো এখন আপাতত ধরে নিচ্ছি বিএনপি বৃহত্তর দল, তাহলে বিএনপিও তাদের যে কার্যক্রম বা এই অবস্থান থেকে তারা দূরে সরে থাকতে পারে না। বাস্তবতা আমলে নিয়ে মোকাবেলা করতে হবে সকল রাজনৈতিক পরিস্থিতি, এবং সেটা বিএনপির পারবে বলে আমি মনে করি। কারণ ক্ষমতায় না থাকলে বিএনপির সিদ্ধান্ত ও কর্ম পরিকল্পনার উপর নির্ভর করছে কতটা স্থির বা অস্থির হবে রাষ্ট্র, কিংবা কোন দিকে যাবে আগামীর বাংলাদেশ। যে যেভাবেই বিশ্লেষণ করুক না কেন, দিন শেষে ক্ষমতার পালাবদল কিংবা এমন স্থিতিশীল রাজনৈতিক সমীকরণ সবচেয়ে বেশি নিয়ামক বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপির। যদিও বিএনপির জন্য কাজটি খুব কঠিন ও ধৈর্যের, কারণ এখন জাতীয় নির্বাচনে প্রশ্নাতীতভাবেই রাষ্ট্র ক্ষমতা আসবে বিএনপি, যেটা নিঃসন্দেহে বলা যায়। এমনটি বিশ্বাস করেন বিএনপির হাজারো নেতাকর্মীরা। 5ই আগস্টের পর থেকেই মগজে মননে ক্ষমতায় স্বপ্ন লালন করছেন তৃণমূল থেকে সমস্ত নেতাকর্মীরা। চলনে বলনে হাবে ভাবে প্রতিনিয়ত সেই ভাবনার প্রতিফলন দেখা যায়। বলা যায় দীর্ঘদিন পর ক্ষমতার স্বাদ পাওয়ার আশায় বেশ ফুরফুরে মেজাজে আছে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল সবাই। কেউ কেউ কয়েক ধাপ এগিয়ে নিজেদের মতো করে পছন্দের মন্ত্রী এমপি ঠিক করছেন, পিএস বা এপিএস হবেন, চালাচ্ছেন সেই চেষ্টা তদবিরও। শুধু তাই নয়, কে কোন প্রতিষ্ঠানে ঠিকাদারি করবেন, কারা নিয়ন্ত্রণ করবেন কোন এলাকা, ভেতরে ভেতরে সেসবও ঠিক করছেন অনেকে। আবার বড় একটি শ্রেণী, তারা আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়নে অতিষ্ঠ হয়ে এখন দাঁতে দাঁত কামড়ে বসে আছে, অপেক্ষার প্রহর গুনছে, অস্থির হয়ে আছে কখন বিএনপি ক্ষমতায় আসবে আর মেতে উঠবে প্রতিশোধের নেশায়। আশার কথা হলো, বদলে যাওয়া বাস্তবতা শুরু থেকেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিহিংসার বদলে ক্ষমার কথা বলেছেন, ঘৃণার বদলে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করার নির্দেশ দিয়েছেন। কিন্তু শুধু এই নির্দেশনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। শক্ত হাতে নিশ্চিত করতে হবে দলীয় শৃঙ্খলা। এটি করতে হবে বিএনপির বৃহত্তর স্বার্থেই, যদিও বলা যতটা সহজ, কাজটা করা ততটাই কঠিন। কারণ গত 17 বছরে বিএনপির বহু নেতাকর্মীকে আওয়ামী লীগ খুন করেছে, গুম করেছে, ইত্যাদি 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 করেছে, যেটা আমরা সবাই কম বেশি জানি। মিথ্যা মামলা দিয়েছে,
জেলে রেখেছে, নিঃস্ব করা হয়েছে লাখো লাখো পরিবারকে। এখনও সেসব মামলার খড়গ ঝুলছে নেতাকর্মীদের কাঁধে। শুধু তাই নয়, আওয়ামী লীগের ক্যাডাররা বিএনপির সক্রিয় অনেক নেতাকর্মীর হাত কেটেছে, পা কেটেছে, চরম নিষ্ঠুর নির্মমভাবে উপড়ে ফেলা হয়েছে চোখ। ভয়াবহ দুঃসহ এসব স্মৃতি তারা ভুলবেন কিভাবে? গায়েবী মামলায় কারাগারে থাকায় মৃত বাবার মুখ দেখতে পারেনি বিএনপির কেউ কেউ। অন্যদিকে নানা চেষ্টা তদবির পেরোলে মুক্তি মিললেও যে সন্তানকে বাবার জানাজায় অংশ নিতে হয় ডান্ডা বেরিয়ে পড়ে, তার বুকে কি আওয়ামী ঘৃণার বিএনপি ভালোবাসা জমা আছে? থাকার কথা কি খুব একটা? বিনা কারণে যার ভাইকে হত্যা করা হয়েছে কেবল সেই জানে ভাই হারানোর বেদনা। যার বাবাকে গুম করা হয়েছে সে জানে জীবনে বাবা না ডাকতে পারার কি তীব্র যন্ত্রণা। এমন ভয়াবহ নির্যাতনের পর বিএনপি নেতাকর্মীদের পক্ষে নিজেকে সামলানো সত্যিই কঠিন। আর এখানেই বিএনপির রাজনৈতিক মুনশিয়ানা, নেতৃত্বের দক্ষতা ও যোগ্যতা দেখানোর নতুন ক্ষেত্র তৈরি হয়েছে। আপাতত বিএনপি এক্ষেত্রে সফলই আমি বলবো, কারণ পরিস্থিতি যে একটা ঘোলাটে, এখানে যে তারা ঠান্ডা মাথায় এই বিষয়টা হ্যান্ডেল করতেছে, এটা আমার কাছে মনে হয় যে তারা এই ক্ষেত্রে 100% না হলেও 90% সফল। কারণ ক্ষমতায় থাকতে ওবায়দুল কাদের সহ সিনিয়র নেতারা প্রায়ই বলতেন সরকার পতন হলে আওয়ামী লীগের 5 থেকে 10 লাখ নেতাকর্মীকে হত্যা করা হবে। বাস্তবে তাদের সেসব কথার কোনো ভিত্তি পাওয়া যায়নি। তার মানে এই নয় যে বিএনপি সবই ঠিক কাজ করছে। উল্টো কেন্দ্র তৃণমূলে অভ্যন্তরীণ কোন্দল প্রকট হয়েছে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা পরিণত হয়েছে নেতাকর্মীদের ব্যক্তিগত রেষারেষিতে। পট পরিবর্তনের পর দখল ও নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে অনেকের নামে। একজন আরেকজনের বিরুদ্ধে যে পরিমাণ অপপ্রচার, অপরাজনীতি করছে, 6 মাস আগে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধেও তা করেনি বিএনপির কেউ। আরও নির্মম বাস্তবতা হলো মামলার নাম দিয়ে অনেককে ভয় দেখানো হচ্ছে, আবার এজাহার থেকে নাম বাদ দিয়ে লেনদেনের অভিযোগ আছে বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে। এসব পরিহার করে বিএনপিকে এখন আরও বেশি সতর্ক হতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে সামগ্রিক রাজনৈতিক ঘটনা প্রবাহে। কারণ ছাত্র জনতার অভ্যুত্থানে আসা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। এতদিন তো আমরা অন্যভাবে জানতাম, এখন তো তারা সরাসরি আমাদের বিরুদ্ধে লাগছে। তো আমাদের এখন চীন এবং পাকিস্তান এদের সাথেও আমাদের গভীর সম্পর্ক বা আমাদের ভালোবাসার যে সম্পর্ক, সেই সম্পর্ক অটুট বন্ধন, এটা টিকিয়ে রেখে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের মোকাবেলা করতে হবে। সাম্প্রতিক অবস্থা দেখে মনে হচ্ছে দেশে আন্দোলনের মৌসুম লেগেছে। দিনে আন্দোলন, রাতে আন্দোলন, সকালে বিক্ষোভ, বিকালে অবরোধ। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিল্প কারখানা, ব্যাংক, বিমা থেকে শুরু করে ক্ষুদ্র হাট বাজার, সব কিছুতে অস্থিরতা। তো এই ক্ষেত্রে বিএনপির পাশাপাশি আরও অন্যান্য রাজনৈতিক দল, জামাত ইসলাম আছে, আরও অন্যান্য যারা আছে, তারা সবাই যদি এগিয়ে আসে তাহলে আমাদের এই যে এক ধরনের হযবরল অবস্থা সৃষ্টি হয়েছে দেশ জুড়ে, এটা অনেকাংশেই কমে যাবে। তো মানুষ যে ভয় শঙ্কায় পথ চলছে, দিন দিন বাড়ছে তাদের উদ্বেগ উৎকণ্ঠায়। এই পরিস্থিতি উত্তরণে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। আর সেই ঐক্য প্রক্রিয়ায় নেতৃত্ব দিতে হবে সকল রাজনৈতিক দলকেই। এখানে আমি মনে করি বিএনপি অগ্রণী ভূমিকা পালন করবে। জামাতে ইসলামও তাদের সাথে হয়ে একাত্মতা ঘোষণা করলে আমার মনে হয় খারাপ হবে না। গণমানুষের দল হিসেবে সাধারণ মানুষের প্রত্যাশা বিএনপি কাছেই সবচেয়ে বেশি। আকাশচুম্বী সেই প্রত্যাশার বিপরীতে নতুন করে জনগণের আস্থা অর্জন করতে হবে সমস্ত রাজনৈতিক দলকে। সম্ভাবনার স্বপ্ন দেখাতে হবে, বাস্তবায়নে দিতে হবে নতুন রূপরেখা। প্রতিহিংসার রাজনীতি বদলে উদারতার দৃষ্টান্ত স্থাপন, দুর্নীতি লুটপাটে ভঙ্গুর অর্থনীতিকে মজবুত ভিত্তি দেয়া,
কিভাবে দলীয়করণ বাদ দিয়ে যোগ্যতার স্থান দেওয়া যায়, কিভাবে নিশ্চিত করা হবে আইনের শাসন। চ্যালেঞ্জ হলেও এসব ইস্যুতে পরিষ্কার প্রতিশ্রুতি আছে, আরও থাকতে হবে। এখনও স্বৈরাচারের প্রেতাত্মাদের সঙ্গে পথ চলতে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে। ডানে বায়ে সামনে পেছনে এখনও ফ্যাসিবাদের দোসররা বা সহযোগিতার অবস্থান রয়েছে। ফলে খুব সাবধানে চলতে হবে সবাইকে, কারণ উপযুক্ত পরিবেশ পেলে আবারও তারা হিংস্র হয়ে উঠবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি সমস্ত রাজনৈতিক দল, স্টেক হোল্ডারকে যুৎসই প্রস্তুতি রাখতে হবে। বাস্তবতা হলো সবাই বলতে আমি যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে বলি তাহলে বিএনপি সবচেয়ে বেশি উভয় সংকটে পড়েছে। একদিকে জনগণের দীর্ঘদিনের গণতান্ত্রিক অভিপ্রায়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভোটের দাবিতে সরব হতে হচ্ছে, অন্যদিকে দাবি আদায়ে বেশি শক্তি দেখাতে গেলে পরিস্থিতি জটিল হচ্ছে। আবার সেখানে ভর করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে স্বৈরাচারের দোসররা। যে দলটি বহু বছর ধরে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে লড়াই করেছে, সরকার পতনের 3 মাস পরও কৌশলগত কারণে জোরে সোরে মাঠে নামতে পারছে না দলটি। তবে আশার কথা হলো অন্য যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি পরিপক্ক রাজনীতি করছে বিএনপি। সিদ্ধান্ত নিচ্ছে ভেবেচিন্তে। গুরুত্বপূর্ণ কোনো ইস্যুতে বিতর্কিত বেফাঁস মন্তব্য শোনা যায়নি বিএনপির কোনো সিনিয়র নেতার মুখ থেকে। আরেকটি বিষয় হলো পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতাকে ভীষণ ইতিবাচক মূল্যায়ন করেছে দলটি। রাষ্ট্র মেরামতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনাসহ 62 পয়েন্টে সংস্কার প্রস্তাব দিয়েছে দলটি। সব মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চয়ই বিএনপির দাবিকে গুরুত্ব দিবে, বিবেচনা করবে। কারণ গত 17 বছরের নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হামলা, মামলা সরকার পতনের প্রেক্ষাপট তৈরি করেছে। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সবার ঐক্যবদ্ধ প্রয়াসে বিপ্লবে নতুন মাত্রা পেয়েছে। সৃষ্টি হয়েছে সম্ভাবনাময় নতুন বাংলাদেশ। তাই সবাইকে নিয়েই পথ চলতে হবে, নিশ্চিত করতে হবে ঐতিহাসিক ছাত্র জনতার বিজয়ের সুফল। তো এই তো বললাম বিএনপির ভূমিকা। পাশাপাশি আমরা যেহেতু মুসলিম কান্ট্রি, এই দেশে 90% মুসলিম সংখ্যা গরিষ্ঠের একটি দেশ। তো এই মুসলিম অধ্যুষিত দেশের আমাদের মুসলিম ধর্ম ঘরানার যারা আছেন সবারই এই ইসলাম ধর্মের প্রতি একটা অনুভূতি আছে। তো আমরা যারা রাজনৈতিক দল, স্টেক হোল্ডার, যারা ইসলামী আন্দোলনের সাথে জড়িত আছেন তারাও ইসলাম কোনো ধর্মে মানুষকে খারাপ পথে চলার কথা বলে না। তো ইসলাম ধর্ম যেহেতু আমরা মুসলিম 89%, তো সেক্ষেত্রে আমরা সবাই ম্যাক্সিমামই আসলে মুসলিম ধর্মাবলম্বী। তো এইরকম আমরা ইসলামকে মেনে চলতে সবাই চায়, কিন্তু বিভিন্ন পরিস্থিতির কারণে বিভিন্নভাবে মানুষ এটা থেকে অনেক সময় বিচ্যুত হয়ে যায়। তো আমরা এই ধর্ম আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়, যেই নৈতিকতাবোধ, শিষ্টাচার, এগুলো ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়ে আমাদেরকে যে দুর্নীতি আর যে পাচার, যেগুলো অন্যায় হয়েছে, এগুলো আমাদের যে কোমলমতি শিশু আছে এগুলোর চর্চা প্রত্যেকটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে এবং এই কাঠামোগুলো এই সমস্ত প্রতিষ্ঠানে তৈরি করে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও সামনের দিকে নিয়ে যেতে হবে। তো ইসলামিক দলগুলো এদিকে অনেক অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। এক একটা দলের এক একটা আদর্শ আছে, সেই আদর্শ অনুযায়ী তারা চলবে। কিন্তু বর্তমানে যে আমাদের একটা ইস্যু তৈরি হয়েছে, যেটা জাতীয় ইস্যু আমরা বলতে পারি, আমাদের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তারা আমাদের কাছ থেকে সব কিছুই শোষণ করবে, কিন্তু বিনিময়ে আমাদেরকে রিটার্ন কী দেবে বা রিটার্ন কী দিচ্ছে। তো আমি মনে করি যে আওয়ামী লীগ ইকুয়াল টু ইন্ডিয়া, মানে আওয়ামী লীগ সমান ইন্ডিয়া।
আওয়ামী লীগ বাংলাদেশের দেশপ্রেম সম্পর্কে যতটা চিন্তা করে, ইন্ডিয়াও ঠিক একইভাবে আমাদেরকে নিয়ে চিন্তা করে। তো আমরা এখন আর এই ইন্ডিয়ার যে থাবা অথবা ইন্ডিয়া যেটা চাচ্ছে, আমরা এদিকে কর্ণপাত করব না। আমরা উল্টো ওদেরকে প্রতি আক্রমণ করার চেষ্টা করব। আমরা আর মাথা নত করে থাকব না। আমরা ৭১-এ যেভাবে বিজয় ঘোষণা করেছিলাম, এরপরে ৬৯ অভ্যুত্থান ঘটলো, তারপরে আবার ২৪-এর যে বিপ্লব হলো, এটাকে আমি গণ অভ্যুত্থান বলবো না, এটা বিপ্লব। কারণ গণ অভ্যুত্থান একটা নির্দিষ্ট গোষ্ঠীর কিছু চাহিদা বা কিছু তাদের যে আকাঙ্ক্ষা থাকে, এটা পূরণ করা হয়। আর বিপ্লবে এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, তাই ২৪-এর এটাকে আমি বিপ্লবই বলবো। তো আমি মনে করি যে সমস্ত রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডাররা যদি সবাই একমত থাকে, তাহলে এই দেশটা যে স্বাধীনতার ৫৪ বছর ধরে যে নির্যাতন নিষ্পেষণের দিকে ছিল, সেই অবস্থা থেকে উত্তরণ করে এটা সামনের দিকে এগিয়ে যাবে। আর আমাদের এই বিপ্লবটা সাফল্যমণ্ডিত হবে। কারণ একটা দেশ স্বাধীনতার জন্য বারবার রক্ত দিতে পারে না। তাই আমি মনে করি আমাদের স্বাধীনতার জন্য এই শেষ রক্ত, আর এরপরে আর কোনো রক্ত ঝরাইতে হবে না আমাদের এই দেশের জন্য। এটাই ছিল আমার আজকের কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।